তোমরা আমার স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো আমি আগের বারে হালকা ভাবে কিছু আম, বিষয় পড়েছিলাম যে আমাদের রান্নাঘরে কিছু কিছু কেমিক্যাল থাকে। মানে রান্নাঘরে তো আমরা দেখি যে মশলা থাকে, সবজি থাকে, কিন্তু মশলার ভিতরে কি কেমিক্যাল থাকে বা ওই সবজিগুলোর ভিতরে কি কেমিক্যাল থাকে, উম, সেগুলো নিয়ে হালকা আলোচনা করেছিলাম। তো আজকে আবার একটু আলোচনা করব, আর কিছু নতুন নতুন জিনিস আমি অ্যাড করেছি, সেগুলো নিয়ে বলবো। তো আমরা চোখের সামনে বা রান্নাঘরে স্পেশালি যা কিছু দেখি, মানে সেগুলো শুধু রান্না হয়, খেয়ে নিই। কিন্তু আমরা ভাবি না যে ওর ভিতরে কি আছে, কি গুণ আছে, যে গুণটার জন্য আমরা রান্না করছি, খাচ্ছি, বা ওই সবজিটা খাচ্ছি ওই গুণটার জন্য। তো ওই গুণটা যে আছে ওই সবজির মধ্যে বা ওই মশলার মধ্যে, আহ সেটা কার জন্য হয়, এই গুণটা, তো সেইটা নিয়ে আহ সেগুলো নিয়ে আলোচনা করবো। তো সেরকম ভাবেই অনেক অনেক কেমিক্যাল অনেক অনেক সবজির মধ্যে বা মশলাপাতির মধ্যে, বা চোখের সামনে যা কিছু দেখা যায় সবার মধ্যে কিছু না কিছু আছে। তো আমরা কিছু কিছু জানি কোন কোন কেমিক্যাল আছে কোন কোন সবজি বা মশলার মধ্যে, তেমনি অনেক অনেক কেমিক্যাল হয়তো আমরা এখনো জানি না। হ্যাঁ, পরে হয়তো কেউ কিছু নতুন কিছু আবিষ্কার করলো, কোন একটা নতুন সবজি বা খাদ্য বা মশলা, হম দেখছে চোখের সামনে আছে, কিন্তু হয়তো কেউ জানে না ওর মধ্যে কি আছে, তার জন্য কেউ ইউজ করে না, কিন্তু পরে আবিষ্কার হলো ধরো এমন কিছু জিনিস। এইভাবে এইভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়। হ্যাঁ, তোমরা তোমরা সুগার ফ্রি বিস্কুট খেয়েছো? সুগার ফ্রি বিস্কুট, সুগার ফ্রি কোকো কোলা, ডায়েট কোক খেয়েছো কোনোদিন এগুলো? তোমরা তো কোকো কোলা খেয়েছো না, খাওনি? এমনি কোকো কোলা হ্যাঁ যেটা স্যার। বলে, হ্যাঁ। খেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো কোকো কোলা কার্বোনেটেড ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস বলে। তো কি হয়, এখন নতুন নতুন জিনিস বেরোচ্ছে, দেখবে ডায়েট কোক বলে লেখা থাকে। হুম, তাতে কি আছে, তাতে ডায়েট কোক বলছে কারণ কি, আম, ওটার এনার্জি জিরো। মানে তুমি খেলে আবার ওটা যখন প্রসেস হয়ে বেরিয়ে গেল শরীর থেকে, তখন ওভারঅল তুমি কিছু গেইন করলে না, মানে তোমার যা ওজন ছিল তাই থাকবে। তার জন্য লোকে বলে যে কোকো কোলা খেলে, কোল্ড ড্রিঙ্কস খেলে লোকে মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়। কিন্তু এখন বেরিয়েছে ডায়েট কোক। হ্যাঁ, মানে স্বাদ, টেস্ট প্রায় একই রকম থাকবে, কিন্তু কোনো ওজন বাড়বে না। কারণ কি, আগে আগে ছিল হচ্ছে সুগার। হ্যাঁ, একটু মিষ্টি লাগে না সব ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস গুলো মিষ্টি লাগে, কারণ ওতে সুগার থাকে। তো এখন ওই সুগার, মানে চিনিকে রিপ্লেস করে এমন একটা কেমিক্যাল দেওয়া হয়েছে, সেটা টেস্টটা একই রকম রাখবে, কিন্তু ওটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে, তো ওজন বাড়াবে না। মানে ওভারঅল এনার্জি জিরো হয়ে যাবে। মানে তুমি যা খেলে আবার বের করে দিল, কোনো কিছু শরীর নিল না। তো অথচ গুণ বা টেস্ট প্রায় একই রকম থাকলো। তো এইটা এটা রিসেন্ট আবিষ্কার। হ্যাঁ, আম, এটাও একটা কেমিক্যাল, রিসেন্টলি আবিষ্কার হয়েছে। তো এরকমই অনেক কিছু কেমিক্যাল হয়তো আছে, আম, আমরা জানি না, কিন্তু এরকম ধীরে ধীরে পরে পরে আবিষ্কার হয়। হ্যাঁ, তো আমরা কিছু কিছু জিনিস জানি, যেগুলো জানি সেগুলো বলবো। আম, তো এটা একটা আইডিয়া দিবে যে আমরা এইভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, তো এইটা এটা আহ, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, আম, সর্ষে ফুল আর সর্ষে আর সর্ষের তেল। হুম, আম,
তোমরা সর্ষে ফুল বা গাছ দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো সর্ষের তেল নিশ্চয়ই হাতে নাতে, মানে হাতে পেয়েছো, বা শরীরের লোকে মাখে স্নান করার আগে বা তরকারিতে তো ইউজই হয়। হুম। আম, সরষার তেলে একটা তীব্র ঝাঁঝালো ভাব থাকে। হ্যাঁ। সেটা আম, আম, যে কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা, সর্ষের তেলে অনেক কেমিক্যাল থাকে। হ্যাঁ, সর্ষের তেল তো তেল হচ্ছে আম, তেল হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, প্রচুর পরিমাণের অ্যালকোহল থাকে। হ্যাঁ, স্যাচুরেটেড অ্যালকোহল থাকে। হ্যাঁ, বা আনস্যাচুরেটেড অ্যালকোহল থাকে। অ্যালকোহল মনে হচ্ছে ও এইচ গ্রুপ। হ্যাঁ, হাইড্রক্সি। তোমরা যখন বিভিন্ন ফাংশনাল গ্রুপ, অ্যাসিড, ক্ষার এগুলো নিয়ে পড়েছো, তখন ক্ষারের সময় আম, দেখবে যে হাইড্রক্সিল গ্রুপ কথাটা লেখা থাকে, যে ক্ষারে হাইড্রক্সিল গ্রুপ থাকে। হ্যাঁ। তো ওই হাইড্রক্সিল গ্রুপই থাকবে এখানে, কিন্তু ওগুলোতে সোডিয়ামের সঙ্গে বা মেটালের সঙ্গে যুক্ত থাকে, মানে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, মানে বিভিন্ন রকমের মেটালের সঙ্গে যুক্ত থাকে হাইড্রক্সাইড, তার জন্য ওগুলো ক্ষার। কিন্তু এখানে হাইড্রক্সি গ্রুপটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, তখন হয়ে যায় অ্যালকোহল। হ্যাঁ। তো ও- তেলের মধ্যে ওই ফাংশনাল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ অনেক থাকে। তো সব তেলেই থাকে, কিন্তু সর্ষের তেলের যে স্পেশাল গুণটা, যে ঝাঁঝালো গন্ধটা থাকে, সেটা হচ্ছে এই অ্যালাইল আইসোসায়ানেট গ্রুপটা। হুম। এই গ্রুপটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। এটা হচ্ছে CH2, এটা CH, এটা একটা CH2। তো এই গ্রুপটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। মানে মিথাইল গ্রুপ, বিউটাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ। হ্যাঁ। তো ইথাইল গ্রুপ। তো এটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। হুম। আর এই যে গ্রুপটা, সালফার, কার্বন, নাইট্রোজেন জুড়ে যে, এই তিনটা অ্যাটম জুড়ে যে গ্রুপটা তৈরি করেছে, সেটা হচ্ছে আইসোথায়োসায়ানেট। হুম। আমি শেষে দেখাবো। আহ, এইটার অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করে আম, কি কোনটা আইসোথায়োসায়ানাইড হয়, কোনটা থায়োসায়ানাইড হয়। হ্যাঁ। তো এখানে নাইট্রোজেনটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এর জন্য এটা আইসোথায়োসায়ানাইড। যদি সালফারটা এখানে যুক্ত আর নাইট্রোজেনটা এখানে চলে যেত, মানে জাস্ট আমি ঘুরিয়ে দিলাম এখানে, এই সালফারটা যদি এখানে কার্বনের সঙ্গে যুক্ত আর নাইট্রোজেনটা যদি শেষে থাকতো, কার্বন যেখানে আছে সেখানেই থাকলো, তখন হয়ে যেত ওটা থায়োসায়ান। হ্যাঁ। কারণ থায়োল, সালফারকে থায়োল গ্রুপও বলে। হ্যাঁ। তো সালফার যদি এখানে জুড়ে থাকতো, নাইট্রোজেন যদি এখানে চলে যেত, তাহলে ওটা হয়ে যেত থায়োসায়ানেট। থায়োসায়ানেটের জায়গায়, মানে আইসো কথাটা উড়ে যেত। তো আহ এই মলিকুলটা হচ্ছে তাহলে অ্যালাইল আইসোথায়োসায়ানেট, কারণ এটা আইসোথায়োসায়ানেট গ্রুপ আর এটা অ্যালাইল গ্রুপ, তাই একসঙ্গে বলা হচ্ছে অ্যালাইল আইসোথায়োসায়ানেট। তো এইটার জন্য আম, সর্ষের তেল রান্নাঘরে যদি তুমি যাও, হাতে যদি নাও বা নাকের কাছে, এমনিতেই বোতল খুললেই ঝাঁঝালো ভাব আসে। তো সেটা হচ্ছে এই কেমিক্যালটার জন্য। আম, যখন রান্না হয়, দেখবে রান্নার শুরুতে এটা বেশি করে আসে, এই গন্ধটা। যখন কড়াতে ঢালা হয় তেলটা, বা যখন শরীরে লোক মাখে স্নান করার আগে, তখন এই গন্ধটা বেশি আসে। হ্যাঁ। এবার যখন রান্না হতে 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 যখন কিছু সবজি ফেললো ওর মধ্যে, তারপরে রান্না চলছে, অনেকক্ষণ ধরে রান্না চলছে। হ্যাঁ, তেল তো ঢালা হয়েছিল প্রথমে, তারপরে রান্না চলছে, পরে পরে আর ওই ঝাঁঝালো গন্ধটা থাকে না। শুরুতে এই ঝাঁঝালো গন্ধটা থাকে। যদি যদি রান্না করার সময় যদি তুমি কোনোদিন রান্নাঘরে ঢুকে থাকো, তাহলে দেখবে যখনই মা কাকিমা কড়াতে তেলটা ঢালে, সর্ষের তেল, তখন ওই গন্ধটা আসে। যখন কিছুক্ষণ পর রান্না হয়, মানে মাছ সবজি যাই হোক, যখন ঢেলে দিচ্ছে পর 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 কিছু সময়ের পরে, আর ওই তীব্র ঝাঁঝালো গন্ধটা থাকে না। তার কারণ হচ্ছে আম, এই এই কম্পাউন্ডটা, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে 152 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কি হয়, যখন রান্না হয় তখন
উনুনের টেম্পারেচার প্রায় 200-300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। মানে উনুনের যে টেম্পারেচার খুব হাই থাকে। হুম এই জন্য তো জল ফুটে, তেল ফুটে, সব ফুটে। হ্যাঁ তো হাই টেম্পারেচার থাকার জন্য কি হয়, হ্যাঁ এই যে কম্পাউন্ডটা, তেল তো শুধু এটা নয়, তেলের মধ্যে এটা একটা আছে, তেলের মধ্যে আরো অনেক কম্পাউন্ড আছে, সেগুলো হাই বয়লিং পয়েন্ট, কিন্তু তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে এই কম্পাউন্ডটা একটা, যেটা 152 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করে, মানে বাষ্পে পরিণত হয়। তো কি হয়, যেহেতু উনুনের টেম্পারেচার অনেক বেশি, তো কিছুক্ষণ পরে এই কেমিক্যালটা উড়ে পালিয়ে যায়। যখন উড়ে পালিয়ে যায় তখন আর রান্নাঘরে কিছুক্ষণ পরে আর এই তীব্র ঝাঁঝালো গন্ধটা থাকে না। হুম কারণ ওটা উড়ে পালিয়ে যাচ্ছে। এবার তেলের মধ্যে যে ভারী ভারী মলিকুল গুলো আছে, যেটা বললাম হাইড্রক্সিল গ্রুপ, অ্যালকোহল, ওই স্যাচুরেটেড অ্যালকোহল বা আনস্যাচুরেটেড অ্যালকোহল, সেগুলো বড় বড় মলিকুল, তো সেগুলো কিন্তু শেষে তরকারিতেই থেকে যায়। হুম কিন্তু এই কেমিক্যালটা উড়ে চলে যায়। এই জন্য আবার অনেকে দেখবে রান্না করার পরে কাঁচা সর্ষের তেল অ্যাড করে। রান্না করার পরে একদম শেষে, কিছুক্ষণ সব শেষে জাস্ট উনুন বন্ধ করার পর বা আগে আবার হালকা একটু সর্ষের তেল অ্যাড করে দেয়, কাঁচা সর্ষের তেল। তখন কি হবে, পুরো তরকারির মধ্যে ওই তীব্র ঝাঁঝালো সর্ষের যে গন্ধটা থাকবে। তাহলে প্রথমে প্রথমে দেওয়া হলো, তারপরে রান্না বান্না করা হলো, রান্নার শেষে যখন তুমি খাও দেখবে ওই তীব্র ঝাঁঝালো গন্ধটা থাকে না, কিন্তু শুরুতে সর্ষের তেলের মধ্যে ছিল। যখন কোনো কিছু খাও তখন আর ওটা থাকে না। কিন্তু অনেকে আবার ওই গন্ধটাকে আনার জন্য হালকা কিছু ড্রপ অ্যাড করে দেয়, তখন আবার সেই একই ঝাঁঝালো গন্ধ মনে হবে। হুম তাহলে এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম এবারে অনেক রকমের কেমিক্যাল অনেক রকমের কিচেনের মধ্যে থাকে। আমি জাস্ট কয়েকটা 10টা মতন জিনিস বলবো। এই 10টা মতন আম, তারপরে আমি একটা এক্সপেরিমেন্ট দেখাবো। হ্যাঁ আহ, তো তোমরা দেখবে, আমি আবার টাস্কও দেবো তোমাদেরকে আহ, আহ, শেষে, ঠিক আছে, হোমওয়ার্ক টাইপের। আম, তাহলে সর্ষের তেল হলো, তেমনি অনেক রকমের তেল আছে, অনেক রকমের জিনিস আছে, তাদের স্পেশাল স্পেশাল কেমিক্যাল আছে। হ্যাঁ তো আমরা যা কিছু দেখি সবই, যদি আমরা কেমিস্ট্রি বা সায়েন্স নিয়ে দেখি, তাহলে কিছু না কিছু কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলোই আছে। হ্যাঁ তোমরা এটা দেখেছো, আহ পেঁয়াজ, পেঁয়াজ কাটলে একটা ঝাঁঝালো গন্ধ হয়। হ্যাঁ পেঁয়াজের মধ্যে অনেক কেমিক্যাল থাকে। তার মধ্যে এগুলো লিস্ট করেছি। এরকমই সব কেমিক্যাল থাকে, যে কোনো একটা জিনিস তুমি যদি খাচ্ছো বা দেখছো, সেই জিনিসটা বেসিক্যালি কয়েকটা কেমিক্যাল নিয়েই তৈরি। হ্যাঁ ঠিক আছে, যেমন চাল, চাল হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো নিয়েই তৈরি হবে। হুম মানে কার্বোহাইড্রেট হচ্ছে, সুগার হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তো ওই সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ ওইগুলো নিয়েই চাল তৈরি। আবার চালের উপরে যে থাকে স্টার্চ, স্টার্চও একটা কার্বোহাইড্রেট, সেটা পলিস্যাকারাইড। হ্যাঁ আম, অনেক অনেক বড় বড় মলিকুল জুড়ে ওটা তৈরি হয়। হুম তো ঠিকই, মানে চোখের সামনে যা দেখছি, তো পেঁয়াজের মধ্যে যেটা মেন থাকে সেটা হচ্ছে এটা। হ্যাঁ তো এটা CH3 CH2, এটা CH গ্রুপ। হ্যাঁ তো এটাকে বলা হচ্ছে প্রোপেন গ্রুপ। CH3 CH2 CH, প্রোপেন গ্রুপে কি কটা কার্বন থাকে? 3টা কার্বন থাকে। তো এটা একটা কার্বন, CH3 সি কার্বন, এটাও সি, এটাও সি। তোমরা দেখবে প্রোপেন টর্চ, হ্যাঁ বা রান্নার গ্যাসে দেখবে প্রোপেন থাকে। হ্যাঁ বিউটেন থাকে, প্রোপেন থাকে, সেগুলো হচ্ছে জাস্ট CH2 CH2 CH3, শেষে CH3 থাকে। তো এটা হচ্ছে প্রোপেন গ্রুপ। যখন আর একটা কার্বন দিয়ে দিবে এখানে, CH3 কার্বন জুড়ে যাবে, তখন হয়ে যাবে ওটা বিউটেন। হুম সেই বিউটেন থাকে রান্নার গ্যাসে। যাই হোক, এই কেমিক্যালটা হচ্ছে এটা সালফার আছে আর এটা অক্সিজেন আছে, তো এটাকে বলা হচ্ছে
এস অক্সাইড, বা তুমি বলতে পারো সালফার অক্সাইড। হ্যাঁ, আর এই ডবল বন্ডের একদিকে অক্সিজেন আছে, আবার এই দিকেও কার্বন আছে। ওই দিকে যদি এই কার্বনটা এই দিকে থাকতো, তখন এই জেডটা ই হয়ে যেত। এটা পরে তোমরা পড়বে, আম, যখন তোমরা নামকরণ পড়বে যখন। হ্যাঁ, মিথেন, ইথেন, অ্যাসিটিলিন, হ্যাঁ, প্রোপিলিন, বিউটিন, যখন তোমরা 10-এ পড়বে বা 11-এ পড়বে, তখন দেখবে বিভিন্ন কম্পাউন্ডকে কিভাবে নামকরণ করা যায়। হুম, যেমন তোমরা তোমরা 7-8-এ পড়েছো ফর্মুলা, সংকেত, কেমিক্যাল ফর্মুলা, জলের ফর্মুলা কি। হ্যাঁ, বা তোমরা পড়েছো সুগারের ফর্মুলা কি। হ্যাঁ, তো তেমনি আম, পরে উঠলে পড়বে জেড কখন হয়, ই কখন হয়। হ্যাঁ, তো এখন জেনে রাখো যে যদি ডবল বন্ডের একদিকে, এই একই দিকে দুটো গ্রুপ থাকে, তখন ওটাকে বলা হয় জেড। যদি ডবল বন্ডের অপোজিট দিকে, মানে একটা গ্রুপ এই দিকে আছে আর একটা গ্রুপ যদি এই দিকে থাকে, তখন তাকে বলা হয় ই, জেড আর ই, বা সিস ট্রান্স। হুম, সিস ট্রান্সও বলা হয়। তাহলে আহ সেটা নামকরণের ব্যাপার, কিন্তু কেমিক্যালটার নাম হচ্ছে, যেহেতু এটা ডবল বন্ডের একদিকে আছে তাই জেড, আর এটা হচ্ছে প্রোপেন গ্রুপ। হ্যাঁ, আবার সালফারকে অনেক সময় থায়োল বলা হয়, যেটা একটু আগে বলেছিলাম। হ্যাঁ, সো এটা হলো তাহলে জেড প্রোপেন থায়োল, আর যেহেতু এটা অক্সিজেন সালফারের সঙ্গে যুক্ত আছে তাই এস অক্সাইড। তো জেড প্রোপেন থায়োল এস অক্সাইড, এই কেমিক্যালটা থাকার জন্য পেঁয়াজ কাটলে আমাদের চোখ থেকে যে জল বেরোয়, হ্যাঁ, আমরা কান্নাকাটি করি মাঝে মাঝে যখন পেঁয়াজ কাটি। হুম, কারণ এই কেমিক্যালটা থাকে, এই কেমিক্যালটা চোখের সামনে চোখে লাগে যায়। তখন এই সালফার থাকলে কি হয়, বিভিন্ন অনেক এই কম্পাউন্ড ছাড়াও পেঁয়াজের মধ্যে অনেক সালফার আছে, দেখো এই যে সালফার, এখানেও সালফার, এখানেও সালফার, এখানেও সালফার, সব সালফার। এই সালফার কম্পাউন্ড থাকলে অনেক সময় আহ, একটা স্পেশাল গন্ধ হয়, কোনো কোনো সময় বাজে গন্ধও হতে পারে। হুম, কোনো কোনো সময় ভালো গন্ধ হতে পারে সালফার থাকলে কোনো কেমিক্যালে। তোমরা যদি জানবে পচা ডিমের গন্ধ কোন গ্যাসের জন্য হয় জানো? হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য পচা গন্ধ হয়, কারণ কি ওতে সালফার আছে, H2S, তাই না, হাইড্রোজেন সালফাইড। তো ওই সালফার যুক্ত কম্পাউন্ড অনেক সময় স্মেলি হয়, মানে গন্ধযুক্ত হয়। এবারে কোনো কোনো সময় ভালো গন্ধ হতে পারে, তবে ম্যাক্সিমাম সময় খারাপ গন্ধ হয় যদি একটা সালফার থাকে তাহলে অনেক সময় খারাপ গন্ধ হয়, অনেকে সহ্য করতে পারে না। এবারে অনেক সালফার থাকলে সালফার সালফার বন্ড হয়ে তখন গন্ধটা অনেকটা বন্ড হয়ে যায়, কমে যায়। তাহলে পেঁয়াজ কাটলে যে কম্পাউন্ডটা চোখে আসে, হ্যাঁ, তোমরা দেখবে মা, কাকিমা, মাসিমা যখন পেঁয়াজ কাটে, বা তোমরা যদি কোনোদিন হাতে পেঁয়াজ কাটো, দেখবে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কারণ হচ্ছে এই কম্পাউন্ডটার জন্য। পেঁয়াজের মধ্যে অনেক কম্পাউন্ড আছে, যেগুলো দেখছো এখানে এই স্ক্রিনের মধ্যে। এছাড়াও আরো অনেক কম্পাউন্ড আছে, কিন্তু যে মেন কেমিক্যালটা সেটা হচ্ছে এই জেড প্রোপেন থায়োলেজ অক্সাইড। হুম, এবারে রসুনের আর পেঁয়াজের দুটো আলাদা আলাদা গন্ধ, তাই না? হ্যাঁ, রসুন একটা অন্য রকমের গন্ধ, আবার পেঁয়াজ অন্য রকমের গন্ধ। আম, রসুনের জন্য ঠিক একই রকমের সালফার কম্পাউন্ড থাকে, কিন্তু এখানে সালফারটা স্ট্রাকচার আলাদা। হুম, তো এটাকে বলছে অ্যালিসিন। তো এটা একটা অ্যালাইল গ্রুপ, একটু আগে বলেছিলাম অ্যালাইল গ্রুপ কেমন হয়। তো CH2 CH CH2 এরকম গ্রুপ থাকলে তাকে বলা হয় অ্যালাইল গ্রুপ। মানে এখানে কার্বন 3টা আছে, একে প্রোপেন বলছে না কারণ এটা ডবল বন্ড যেহেতু আছে। তো এটা একটা অ্যালাইল গ্রুপ, এটাও একটা অ্যালাইল গ্রুপ। হুম, আর এখানে সালফার সালফার আর এটা এস অক্সাইড, তো একসঙ্গে এটার নাম বলা হচ্ছে অ্যালিসিন। আবার এটাও যদি দেখো, এটা একটা অ্যালাইল গ্রুপ আর এটা একটা মিথাইল গ্রুপ। তো একে বলা হচ্ছে অ্যালাইল মিথাইল সালফাইড। নামকরণের সময় অ্যালফাবেটিক্যালি ওয়ার্ড গুলো আছে।
যেহেতু এ আলফাবেটিক্যালি ফার্স্ট লেটার, তাই অ্যালাইল গ্রুপটা আগে এলো, তারপরে এম যেহেতু এস এর আগে আসে, হ্যাঁ, আর সালফার ও একটা ফাংশনাল গ্রুপ, তার জন্য তাকে লাস্টে রাখা হলো। তো মিথাইল গ্রুপটা তারপরে এলো, তারপরে সালফাইড। তো অ্যালাইল মিথাইল সালফাইড। তো এই দুটো কম্পাউন্ড এর জন্য আহ রসুনের যে একটা তীব্র গন্ধ থাকে, আহ সেটা হচ্ছে এই কম্পাউন্ডের জন্য। সেই তীব্র গন্ধের রেসপন্সিবলের জন্য দায়ী হচ্ছে এই কম্পাউন্ড। রসুনের মধ্যে এছাড়াও আরো অনেক সালফার যুক্ত কম্পাউন্ড আছে, হ্যাঁ, কিন্তু এই দুটো কম্পাউন্ড হচ্ছে যেটা রসুনের আম, যে গুণ বা গন্ধ, সেটা হচ্ছে এই কম্পাউন্ড থেকে আসে। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি বলছি কি, তোমরা যা কিছু জিনিস দেখো সেগুলো হচ্ছে কেমিক্যাল দিয়েই তৈরি। হ্যাঁ, বেসিক্যালি কেমিক্যাল দিয়েই তৈরি। মানে উপর ভিতরে ভিতরে যত ঢুকবে, তত প্রথমে তুমি একটা বড় কেমিক্যাল পেলে, তারপরে আবার যদি তুমি ভিতরে ঢুকো তাহলে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোই হবে। হ্যাঁ, এবারে কেউ যদি ভাবে যে রসুনের মধ্যে এইসব কেমিক্যাল আছে, এবারে তুমি যদি ঠিক কারেক্ট জানো যে এইটা এত গ্রাম আছে, এটা এত গ্রাম আছে, এটা এত গ্রাম আছে 100 গ্রাম রসুনের মধ্যে, তাহলে এই সমস্ত কম্পাউন্ড যদি তুমি তৈরি করো, দিয়ে সেই অনুপাতে যদি মিশিয়ে দাও, তাহলে হয়তো একই রকমের স্বাদ পাবে তুমি। হ্যাঁ, একই রকমের স্বাদ পাবে। তখন সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল। হ্যাঁ, বা বাজারে পাওয়া যাচ্ছে, ন্যাচারালি নয়। হুম। তো এইভাবেই জিনিস তৈরি হয়। কোনো কোনো জিনিস লোকে যখন, মানে কিছু কিছু জিনিস নেচারে আছে, মানে প্রকৃতিতে আছে, এমন কোনো ওষুধ বা খাদ্য, কিন্তু হয়তো কম পরিমাণে আছে। হুম, সেই ওষুধটা হয়তো কম পরিমাণে আছে। ধরো একটা গাছে, আহ, যেমন ধরো সর্পগন্ধা, আহ, বা কুইনাইন, রেসারপিন, এগুলো সব ড্রাগ ইউজ হয় না রোগের জন্য। হ্যাঁ, রেসারপিন, কুইনাইন, তো এগুলো গাছ থেকেই পাওয়া যায়। এবারে এগুলো পেতে হলে গাছকে কাটতে হবে, তারপরে প্রসেস করতে হবে, তারপরে তুমি পাবে। তো অনেকে ধরো চায় না গাছ কাটতে, বা গাছ থেকে ওগুলো চায় না, কিন্তু যে কেমিক্যালটা ওই রেসারপিন বা কুইনাইন, সেটা লোকে সিনথেসাইজ করতে পারে ল্যাবরেটরিতে। হ্যাঁ, দিয়ে সেই সিনথেসাইজ বা কেমিক্যালি তৈরি করা ওষুধটা বাজারে দিল, তখন লোকে সেটা খেয়ে তার রোগটা সারালো। হ্যাঁ, সে সবসময় গাছ থেকেই নিতে হবে এরকম নয়, কারণ শুধু জানতে হবে যে কোন কেমিক্যালটার জন্য ওই গুণটা পাওয়া যাচ্ছে। তুমি যদি জানতে পারো তাহলে তুমি ওটা গাছ থেকে নিতে পারো বা নিজে বানিয়েও নিতে পারো। হ্যাঁ, তো এবারে গাছ থেকে নিতে হলে অনেক গাছ লাগাতে হবে, গাছ কাটতে হবে, প্রসেস করতে হবে, অনেক রকমের আহ রিসোর্সেস লাগবে। কিন্তু তুমি অনেকে কেমিক্যালি এটাকে তৈরি করে ফেললো, দিয়ে গোটা সাপ্লাই করে দিল। হ্যাঁ, যদি প্রচুর পরিমাণে চাহিদা থাকে তাহলে তো অনেক পরিমাণে গাছ লাগাতে হবে হয়তো। তো সেইভাবে না করে লোকে তৈরি করে ফেলে। এবার রান্নাঘরে তোমরা দেখবে যে হলুদ থাকে। হলুদের কালার তো হলুদ রকমই। হ্যাঁ, সেই কালার আর সেই হলুদের যে একটা স্পেশাল গন্ধ থাকে, সেটা হচ্ছে এই কারকিউমিন রিএজেন্টের জন্যই হয়। মানে হলুদ সব সব যা কিছু আমি দেখাচ্ছি, আম, সেগুলোর মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে। হুম, সব কিছু কিছু কেমিক্যাল নিয়েই ওটা তৈরি, কিন্তু তার মধ্যে আমি একটা স্পেশাল কেমিক্যাল দেখাচ্ছি। মানে শুধু হলুদের মধ্যেই যে শুধু এটা থাকে, শুধু এটা নয়, তার মধ্যে আরো অনেক কিছু থাকে, কিন্তু মেন এই কেমিক্যালটাই থাকে। হুম, তো এটা এটা লোকে হলুদ থেকে নিতে পারে, লোকে অনেকে সিনথেসাইজ করে নিতে পারে। হ্যাঁ, তো এই কারকিউ মিন, এইটা হচ্ছে কম্পাউন্ডটা দেখতে এরকমই। তো এখানে OH গ্রুপ আছে, এখানে ও মিথাইল গ্রুপ। তো এটাকে বলে হাইড্রক্সিল গ্রুপ, এটাকে বলে মিথক্সি গ্রুপ, এটাকে বলে কিটোন গ্রুপ, CO। হ্যাঁ,
এটাকে বলে অ্যালকিন, আর এটা বেনজিন রিং। তোমরা কি বেনজিন রিং দেখেছো কোনোদিন? বেনজিন রিং সায়েন্সের বইতে? কেউ বেনজিন রিং কেমন জানো? স্যার লাল রঙের। না, বেনজিন, বেনজিন, বেনজিন নাম শুনেছো তোমরা? হ্যাঁ স্যার। বেনজিনে কটা কার্বন কটা হাইড্রোজেন আছে তোমরা জানো? না স্যার, জানি না। হুম। বেনজিন মানে মিথেনে যেমন থাকে একটা কার্বন চারটা হাইড্রোজেন, ইথেনে যেমন থাকে দুটো কার্বন ছটা হাইড্রোজেন। তো বেনজিনে থাকে হচ্ছে ছটা কার্বন ছটা হাইড্রোজেন, C6H6। তো এইখানে এইটা মানে এইটা হচ্ছে বেনজিন রিং, কিন্তু এটা বেনজিন নয়। ঠিক আছে? কারণ কি, এটা থেকে ছটা কার্বন আছে, এটা হেক্সাগোনাল না, ছটা কার্বন আছে, কিন্তু এখানে হাইড্রোজেন গুলো নেই। এখানে হাইড্রোজেনের জায়গায় OH গ্রুপ এসছে। যদি তুমি এই হেক্সাগোনাল আঁকো আর এখানে ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড দিয়ে দাও, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে যদি একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, আর এই দুটো জায়গায় যদি হাইড্রোজেন থাকে, তাহলে ওটা হবে একটা বেনজিন। হুম। তো বা ওটা হবে বেনজিন। তো বেনজিন C6H6, এটা তার ফর্মুলা দেখতে হয় এরকম। হুম। ওটা একটা প্ল্যানার কম্পাউন্ড, প্ল্যানার। পরে পড়বে হাইব্রিডাইজেশন। হ্যাঁ, 9-10-এই পড়বে হাইব্রিডাইজেশন, sp3 sp2, হ্যাঁ, তো বেনজিন হচ্ছে সব sp2 হাইব্রিডাইজ। হ্যাঁ, আর sp2 হাইব্রিডাইজড হলেই প্ল্যানার, প্ল্যানার হয়, মানে মলিকুলটা ফ্ল্যাট হয়। পরে পড়বে দেখবে কোনো কোনো মলিকুল 3D, 3 ডাইমেনশনাল। হুম। তো আম, হলুদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল টাইপের মলিকুল। তুমি যদি এখানে এখানে যদি তুমি ডিভাইড করো, দেখবে এর বাম দিকে যেগুলো আছে এর ডান দিকেও সেগুলো আছে। এটা OH গ্রুপ। হ্যাঁ, মানে এটা আর এটা একই রকমের। হ্যাঁ। তো এখানে যদি তুমি ডিভাইড করো, দেখবে এর বাম দিকে যা ডান দিকে যা, ঠিক না? যে কোনো এটা আর এটা, এইটা যদি সেন্টার পয়েন্ট হয়, এদিকেও CO, এদিকেও CO, এদিকেও ডবল বন্ড এদিকেও ডবল বন্ড, এদিকে একটা রিং এদিকে একটা রিং। এই কার্বনের ঠিক অপোজিটে OH গ্রুপ আছে, তার পাশে ও মিথাইল গ্রুপ। এই কার্বনের ঠিক অপোজিটে OH গ্রুপ, আর এর পাশে ও মিথাইল গ্রুপ। হুম। তো এটা একটা সিমেট্রিক্যাল টাইপের মলিকুল। এই কম্পাউন্ডটা হচ্ছে কার্কিউমিন। এর জন্য হলুদের ওই রং আর হলুদের ওই গুণটাই দেখা যায়। হ্যাঁ। তোমরা লঙ্কা দেখেছো? লঙ্কা খুব আহ, লঙ্কা যে অনেকে সহ্য করতে পারে না, হ্যাঁ, ঝালের জন্য। হ্যাঁ। তো সেই যে ঝাল, তীব্র তীব্র ঝাল। হ্যাঁ। আমরা তখন দেখলাম তেল, পেঁয়াজ, রসুন, হলুদ। এবার লঙ্কা অন্য একটা জিনিস, এবং অন্য রকমের একটা বিষয়। তার সেই ঝাল ভাবটা আসে। হ্যাঁ। সেটা হচ্ছে এই ক্যাপসাইসিন। ক্যাপসাইসিন, হ্যাঁ, এই ক্যাপসাইসিন কম্পাউন্ডটার জন্য হচ্ছে লঙ্কাটা ঝাল হয়। এবারে এই ক্যাপসাইসিন ছাড়া অন্য কিছু থাকে? হ্যাঁ, সব আমি যা কিছু দেখাচ্ছি আহ সব জিনিসেই এই কেমিক্যাল ছাড়া আরো অনেক কেমিক্যাল থাকে। হ্যাঁ, আমি শুধু দেখাচ্ছি একটা মেন কেমিক্যাল, যেটা হচ্ছে মেইনলি ওতে থাকে, এবং ওটার জন্যই ওই কম্পাউন্ডটা রেসপন্সিবল হয়। কেমন হবে ওই জিনিসটা, কেমন হবে সেটা রেসপন্সিবল করে, মানে সেটাকে ডিসাইড করে এই কম্পাউন্ডটা। কিন্তু ওর সঙ্গে আরো আনুষঙ্গিক
কিছু কিছু জিনিস থাকে। হুম, ঠিক আছে, বুঝতে পারলে রূপম দীপম? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে লঙ্কার মধ্যে অনেক অনেক কিছু আছে, কিন্তু এই ক্যাপসাইসিন কম্পাউন্ডটা হচ্ছে ওই ঝাল ঝাল ভাবটা এনে দেয়। আরো যেগুলো যেগুলো অন্যান্য জিনিস আছে সেগুলো হয়তো ততটা ঝাল নয়, সেগুলো জাস্ট একটু নিউট্রালাইজ করছে। হ্যাঁ। উম, তো যেমন লঙ্কা যদি সবুজ হয়, তাতে হয়তো ক্লোরোফিল আছে। হ্যাঁ, ক্লোরোফিল এর জন্য ওটা সবুজ। তো কিছু ক্লোরোফিল থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ক্লোরোফিল ছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওই ক্যাপসাইসিনও থাকে। এবার ক্যাপসাইসিন বেশি থাকতে পারে, কম থাকতে পারে। যদি যে লঙ্কাতে ক্যাপসাইসিন বেশি থাকে সেগুলো প্রচুর ঝাল হয়। অনেকে বলে হরিণ কাটা লঙ্কা, তোমরা যদি নাম শুনেছো কিনা জানি না। অনেকে বলে হরিণ কাটা লঙ্কা খুবই রাগী ঝাল হয়। নাম শুনেছো তোমরা একটা ঝাল বলো যেটা প্রচুর ঝাল লাগে, এরকম কোনো নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি নাম? ধানি লঙ্কা হবে, আর হ্যাঁ, তেজপুরি লঙ্কা। ধানি লঙ্কা, অনেকে আবার বলে ধানি লঙ্কা, মুড়ি লঙ্কা। ছোট ছোট সাইজের হয়, কিন্তু প্রচুর রাগ হয়, প্রচুর ঝাল হয়। কারণ কি? তাহলে ওই ছোট কম্পাউন্ড ছোট দেখতে হলে কি হবে, ক্যাপসাইসিন প্রচুর আছে। হ্যাঁ, যদি ক্যাপসাইসিন প্রচুর থাকে তাহলে ওটা প্রচুর ঝাল হবে। হুম। অনেকে আহ ঝাল পাওয়া যায় প্রচুর চিলি পাউডার। হ্যাঁ, চিলি পাউডার বাজারে পাওয়া যায়। এবারে কিছু কিছু চিলি পাউডার প্রচুর ঝাল হয়, কারণ কি ওতে ক্যাপসাইসিন বেশি করে আছে। হ্যাঁ, যদি তুমি কালার করতে চাও, অনেকে দেখবে রান্নাঘরে দেখবে কাশ্মীরি চিলি লোকে ইউজ করে। হুম, কাশ্মীরি চিলি পাউডার লোকে ইউজ করে রান্না তরকারি পুরো লাল কালার করার জন্য, কিন্তু তাতে ঝাল নেই। হুম, কারণ তাতে ক্যাপসাইসিন কম আছে। হুম। হ্যাঁ, এই জন্য দেখবে কাশ্মীরি চিলি পাউডার মা ইউজ করে, কি কাকিমা রান্না যারা রান্না করে তারা জানে। তুমি যদি দেখো রান্নাঘরে হয়তো দেখতে পাবে কাশ্মীরি চিলি পাউডার। হ্যাঁ, কাশ্মীরি চিলি পাউডার লাল করে দিবে কিন্তু ঝাল করবে না, কারণ তাতে ক্যাপসাইসিন কম আছে। হুম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ক্যাপসাইসিনটা হচ্ছে এরকমই দেখতে। এটাও ঠিক সেই বেনজিন রিং। এখানে ওএইচ গ্রুপ আছে, এখানে একটা মিথক্সি গ্রুপ, এটাকে বলে মিথক্সি গ্রুপ, এটাকে ওএইচ গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ, অনেকে অ্যালকোহল গ্রুপও বলতে পারো। হ্যাঁ, আর এটাকে বলে অ্যামাইড গ্রুপ। এই এনএইচ আর সিও যদি এরকম ভাবে থাকে তাহলে তাকে বলে অ্যামাইড গ্রুপ। আবার সিওর সঙ্গে যদি ও যুক্ত থাকে তখন এটা হয়ে যায় এস্টার গ্রুপ। তো এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, এটা হচ্ছে এস্টার গ্রুপ। এগুলো পরে পড়বে, অ্যামাইড কাকে বলে, এস্টার কাকে বলে, অ্যাসিড কাকে বলে, অ্যালকোহল কাকে বলে, কিটোন কাকে বলে। তো এগুলো এক একটা ফাংশনাল গ্রুপ, কম্পাউন্ড কেমন হবে সেগুলো ডিপেন্ড করে যায়। হ্যাঁ, তো শুধু যদি সিও থাকতো আর এখানে যদি কার্বন থাকতো তখন সেটা কিটোন গ্রুপ হয়ে যেত, কিটোন। হ্যাঁ, অ্যাসিটোন, কিটোন। হ্যাঁ, তো এটা একটা আয়োডিন গ্রুপ যুক্ত থাকে। হ্যাঁ, এই কেমিক্যালটার মধ্যে। হ্যাঁ, সেটা আয়োডো কম্পাউন্ড। এবারে এই আয়োডিন হচ্ছে হ্যালোজেন। তোমরা নাম শুনবে হ্যালোজেন গ্রুপ, পর্যায় সারণীতে দেখবে হ্যালোজেন গ্রুপ, চালকোজেন গ্রুপ, কার্বন গ্রুপ। হ্যাঁ, মেটাল মেটাল গ্রুপ আছে অনেক, ট্রানজিশন মেটাল গ্রুপ। হ্যাঁ, যখন পর্যায় সারণীতে পড়বে, পর্যায় সারণী হাইড্রোজেন, হ্যাঁ, হিলিয়াম, লিথিয়াম এগুলো দিয়ে শুরু হচ্ছে, কিন্তু ওদের গ্রুপও আছে। হ্যাঁ, কোন কোন কম্পাউন্ড কোন মৌল কোন গ্রুপে পড়বে তার ডিপেন্ড করে ওর ইলেকট্রনিক এবং বিন্যাসের উপরে। হুম, মানে ওর লাস্টে কতগুলো ইলেকট্রন আছে বাইরের সেলে, সেটা পরে তোমরা পড়বে যখন 11 বা 10-এ উঠবে। হ্যাঁ, তোমরা দেখবে পর্যায় সারণী যদি পড়ানো হয়। তো এই আয়োডিন হচ্ছে একটা হ্যালোজেন গ্রুপ। হ্যাঁ, যেমন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো হচ্ছে একই গ্রুপে থাকে। হ্যাঁ, আম, তো এইগুলো থাকলে হ্যালোজেন গুলো ঝাঁঝালো হয়, হ্যালোজেন গ্রুপ হচ্ছে ঝাঁঝালো হয়। ব্রোমিন, ক্লোরিন খুব ঝাঁঝালো হয়। যদি কোনো কম্পাউন্ডে ব্রোমিন থাকে তাহলে ঝাঁঝালো হয়, অনেক সময় চোখ খারাপ করে দিতেও পারে। হ্যাঁ, তো যখন তুমি কিছু কেমিক্যাল যদি দেখতে পাচ্ছ ঝাঁঝালো আছে বা আম, চোখে খুব একটা কিছু একটা রেসপন্স দিচ্ছে, তাহলে বুঝতে পারতে পারো যে এখানে হালোজেন কম্পাউন্ড থাকলেও থাকতে পারে। মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকলেও থাকতে পারে।
তো এই কম্পাউন্ডটা তারই আর একটা গ্রুপ, এখানে আয়োডিন জুড়ে আছে আর এখানে একটা এস্টার গ্রুপ জুড়ে গেছে এই গ্রুপটার জায়গায়। তো এই 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 দুটো কম্পাউন্ড হচ্ছে সেই আম, আম, ঝাল ভাব এনে দেয়। এবারে তুমি যদি মডিফাই করো ক্যাপসাইসিন, যেমন এটা একটা মডিফাইড ক্যাপসাইসিন, তো একে বলা হচ্ছে ক্যাপসাইসিন ডেরিভেটিভ। মানে এটা ক্যাপসাইসিন থেকেই বানানো হয়েছে ডেরিভেটিভটা। তো এটা হয়তো আরো বেশি। হুম তুমি যদি অন্যভাবে আবার কিছু চেঞ্জ করে দাও তাহলে কমেও যেতে পারে। ডিপেন্ড করছে তুমি কিভাবে চেঞ্জ করছো একটা মলিকুল থেকে অন্য কোনো মলিকুলে যাচ্ছে। হুম তো তোমরা শসা দেখেছো, কিউকাম্বার, ক্ষীরা বলে শসা বলে। তো তারও একটা স্পেশাল গুণ থাকে। হ্যাঁ এগুলোতে প্রচুর জল থাকে। হ্যাঁ জল ছাড়াও আরো অনেক কেমিক্যাল থাকে, কিন্তু আর একটা মেন যে কেমিক্যাল থাকে যার জন্য আমরা কিছু একটা খেলে ও এটা শসার টেস্ট, কি এটা কিউকাম্বারের টেস্ট, এটা পেঁয়াজের টেস্ট, এটা রসুনের টেস্ট, এটা সরষের তেলের টেস্ট। তো ওই কেমিক্যাল গুলো মেন যে কেমিক্যাল থাকে, অনেক কেমিক্যাল থাকে, হয়তো কমন কেমিক্যালও আছে। মানে বলছি যে রসুনে যে যেটা আছে পেঁয়াজেও সেটা হয়তো আছে, কিন্তু দুটোর মধ্যে আলাদা অনেক কেমিক্যাল কমন আছে, কিন্তু দুটো আলাদা করে দিচ্ছে ওই স্পেশাল কেমিক্যাল। তো শশাতে আছে জল, তেমনি অনেক সবজিতে অনেক এতে আছে জল, কিন্তু এই কেমিক্যালটাই যেটা এই এই যে অ্যালডিহাইড গ্রুপ, এটাকে কিউকাম্বার অ্যালডিহাইডও বলা হয়। বা একটু আগে বলেছিলাম ট্রান্স কখন হয়, বা সিস কখন হয়, বা কখন ই হয় কখন জেড হয় শুরুতে বলেছিলাম। তো এই ডবল বন্ডটার, দেখো এই ডবল বন্ডটার এই দিকে আছে একটা গ্রুপ, ঠিক তার অপোজিটের দিকে অন্য একটা গ্রুপ আছে। হ্যাঁ মানে তুমি যদি ভাবো 180 ডিগ্রি টাইপের, এটা এইদিকে আছে ওটা ওদিকে আছে। আবার এই ডবল বন্ডটার দেখো একদিকেই দুটো গ্রুপ আছে, এইদিকেও আছে এইদিকে আছে, মানে এটা এইদিকে নয়। যদি একদিকে থাকে তখন বলা হয় সিস, যদি অপোজিট দিকে থাকে তখন বলা হয় ট্রান্স। এটাকে ইও বলা হয় জেডও বলা হয়। তো ট্রান্সটা অনেক সময় ই হয়, সিসটা অনেক সময় জেড হয়, পরে পরে। তো এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে সিস, আর এইটা হচ্ছে কার্বন 1, এটা কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, কার্বন 6। তাহলে এটা 2 আর এটা হচ্ছে 6, তেমনি 7, 8, 9 হলো। হ্যাঁ তো এই ডবল বন্ডটার পজিশন হচ্ছে 2 পজিশনে আছে আর 6 পজিশনে আছে, তার জন্য ট্রান্স 6, 2, 6। এই যে 2 আর এটা হচ্ছে 6, কারণ এখান থেকে শুরু হয়েছে 1। হ্যাঁ তারপরে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 9টা কার্বন আছে এখানে, তার জন্য এটাকে বলা হয় নন এন। হ্যাঁ তো এটাকে মানে যদি একটা থাকে তাহলে মিথেন, যদি দুটো থাকে তাহলে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, সেপ্টেন, অকটেন, নন এন, তারপরে থাকলে ডেকেন। তো এটা 9টা কার্বন থাকে তার জন্য নন এন। হুম কিন্তু যেহেতু মলিকুলটাকে নাম দেওয়া হচ্ছে তাই এখানে দুটো দুটো ইন মানে অ্যালকিন গ্রুপ আছে, তার জন্য ডাই ইন। হ্যাঁ আর যেহেতু এটা অ্যালডিহাইড, তো অ্যালডিহাইডকে অনেক সময় অ্যাল বলা হয়। অ্যালডিহাইডকে অ্যাল মানে অ্যালডিহাইডের জাস্ট দুটো প্রথম লেটারটাকে নেওয়া হচ্ছে অ্যাল। তাহলে এটা ট্রান্স, এটা সিস, আর এটা 2 নম্বরে আছে, এটা 6 নম্বরে আছে, তাই ট্রান্স 6, 2, 6 নন এন ডাই ইন অ্যাল। হ্যাঁ বুঝতে পারলে, এটা দুটো ইন আছে তার জন্য ডাই ইন, আর এটা যেহেতু কম্পাউন্ডটা অ্যালডিহাইড গ্রুপ আছে তাই অ্যাল। পরে তোমরা পড়বে এগুলো কিভাবে নামকরণ করা হয়, আমি জাস্ট হালকা বললাম এইভাবে নামকরণ হয়। হ্যাঁ কোশ্চেন হতে পারতো, কারণ আমরা এখান থেকেও তো নাম্বারিং করতে পারতাম, এখানে 1 দিতে পারতাম, 1, 2, 3, 4, 5, কিন্তু ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপটাকে আগে প্রায়োরিটি দিতে হয়, তার জন্য একে 1 দিতে হয় নাম্বারিং। পরে তোমরা পড়বে কাকে আগে নাম্বারিং এ ফেলতে হয়, কোনো কম্পাউন্ডকে নামকরণ করতে হলে কি করতে হয়। তবে যাই হোক, শশা খেলে যে আমরা উম যে টেস্ট পাই সেটা হচ্ছে এই কিউকাম্বার অ্যালডিহাইড বা ট্রান্স 6, 2, 6 নন এন ডাইইনাল, এই কম্পাউন্ডটার জন্যই আমরা যে উম, যে অ্যারোমেটিক স্মেল বা
ফ্লেভার পাই শশার মধ্যে, এটা হচ্ছে এই কম্পাউন্ডটার জন্য। বুঝতে পারলে? Yes. টমেটোতেও তেমনি, টমেটো যে অরেঞ্জ রেড কালার। হ্যালো সৌরভ কণ্ঠ, কিছু বলছো? আচ্ছা, টমেটোর মধ্যে আম, টমেটোর কালার তোমরা দেখে থাকবে অরেঞ্জ রেড, অনেক সময় লাল, বিভিন্ন কালার হয়। এবং টমেটোর একটাও ফ্লেভার থাকে। হ্যাঁ, অনেকে তরকারি রান্না করতে হলেই টমেটো লাগবেই লাগবে, কালার হোক ফ্লেভার হোক যাই হোক। কেউ একটা কিছু বলতে চাইছে কিন্তু আটকে যাচ্ছে। চ্যাট করতে পারো, যদি কিছু অসুবিধা হয় চ্যাটেও লিখতে পারো। হ্যাঁ, তো টমেটোর মধ্যে যে কেমিক্যালটা থাকে তাকে বলে লাইকোপিন। হুম, লাইকোপিন হচ্ছে এই একটা বড়, শুধু কার্বন, কার্বন আর হাইড্রোজেন। হ্যাঁ, শুধু কার্বন হাইড্রোজেন নিয়েই তৈরি, এখানে কোনো অক্সিজেন নেই, নাইট্রোজেন নেই। হ্যাঁ, তো টমেটোর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, কিন্তু যে মেন কেমিক্যাল হচ্ছে এটা লাইকোপিন। এই লাইকোপিনের জন্য টমেটোর রঙও এটা হয়। আর এই যে টমেটোর যে একটা ক্যারেক্টারিস্টিক্স ফ্লেভার দেয়, হ্যাঁ, সেটা ওই কেমিক্যালের জন্য হয়। তো লাইকোপিন থাকে এখানে। আম, এখানে তিনটা CH3 গ্রুপ, এখানে তিনটা CH3 গ্রুপ, এখানে দুটো CH3 গ্রুপ এইভাবে আছে, ডবল বন্ডের সঙ্গে জুড়ে আছে। এখানেও দুটো CH3 গ্রুপ ডবল বন্ডের সঙ্গে জুড়ে আছে। তো বেসিক্যালি এটাও একটা একটা সিমেট্রিক্যাল মলিকুল। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তুমি যদি এটা সেন্টার পয়েন্ট ভাবো, তাহলে এর বাম দিকে যতগুলো যেমন ভাবে আছে, এর ডান দিকেও ঠিক তেমন ভাবে ততগুলো গ্রুপ আছে। হ্যাঁ, তো এইভাবেও যদি কেউ সিনথেসাইজ করতে চায়, হ্যাঁ, এই কম্পাউন্ডটাকে, তাহলে সে প্রথমে এই গ্রুপটাকে এইটাকে বানিয়ে নিল, এটাকে বানিয়ে নিয়ে দু মলিকুল দিয়ে দিবে এইটাকে, দিয়ে এমন একটা তাকে স্টেপ ডিজাইন করতে হবে যাতে এই বন্ডটা তৈরি হয়। যদি এই বন্ডটা তৈরি হয়ে যায় তাহলে এই লাইকোপিনটা সে তৈরি করতে পারে। তো এইভাবে তুমি টমেটো থেকে নিতে পারো, কিংবা এটাকে বানাতেও পারো। কিন্তু বানাতে কোনটা দেখতে হবে কোনটা এফিসিয়েন্ট। হ্যাঁ, যদি কেউ এটাকে বানাতে চায়। তো যাই হোক, টমেটোর জন্য যে মলিকুলটা দায়ী, সেই মলিকুলটা হচ্ছে এই লাইকোপিন। এই লাইকোপিনের জন্য টমেটোর রং আর স্বাদ এই হয়, সেটা হচ্ছে এটার জন্য। হুম, তো আর একটা দেখা যায়, তোমরা কোশ্চেন পড়ে পরীক্ষায় পড়ে লেবুতে কি অ্যাসিড থাকে? হ্যাঁ, লেবুতে কি অ্যাসিড থাকে বলো তো? সাইট্রিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। অ্যাপেলে কি থাকে? ম্যালিক অ্যাসিড। অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড। তো আমরা জানি পরীক্ষায় পড়ে অ্যাপেলে থাকে কি, লেবুতে থাকে কি। হ্যাঁ, আম, বা অন্যান্য ফলে, আম, পাপায়াতে কি থাকে, গুয়াভাতে কি থাকে। হ্যাঁ, তো যাই হোক, লেবুতে শুধু সাইট্রিক অ্যাসিড থাকে না, আরো অনেক কিছু অ্যাসিড থাকতে পারে, আরো অনেক কিছু কম্পাউন্ড থাকতে পারে। তবে সাইট্রিক অ্যাসিড হয়তো বেশি থাকে। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড হয়তো 10% আছে, কিন্তু বাকি যে 90% তাতে হয়তো জল আছে, বা অন্যান্য কেমিক্যাল আছে, বা অন্যান্য অ্যাসিডও আছে। তো লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে বেশি, ম্যালিক অ্যাসিডও থাকে অল্প পরিমাণে, যেটা আপেলে থাকে তেমনি লেবুতেও থাকে অল্প পরিমাণে। আর অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে বলা হয় ভিটামিন সি, ভিটামিন সিও লেবুতে অল্প পরিমাণে থাকে। হুম, তাহলে এগুলো হচ্ছে অ্যাসিড। অ্যাসিড হচ্ছে এই COH গ্রুপ থাকে। হ্যাঁ, COH একটু আগে দেখিয়েছিলাম না, এস্টার গ্রুপ, অ্যামাইড গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ, তো এটা একটা অ্যাসিড গ্রুপ। এখানেও অ্যাসিড গ্রুপ, আর এখানে অ্যাসিড গ্রুপটা জুড়ে গেছে।
এই যে COH, হ্যাঁ এখানেও COH থাকতে পারে একটা, এটা এই বন্ডটা ভেঙে গেলে, আবার এটা COH হয়ে যেতে পারে এইটাকে ভেঙে দিলে। হুম, তো এইটা অ্যাকচুয়ালি মেন, এটা এখানে জুড়ে গেছে। হুম, তো এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা ভিটামিন সি। হ্যাঁ, লোকে ভিটামিন সি অভাব হলে লোকে টক জাতীয় ফল খেতে বলে। হ্যাঁ, মানে ভিটামিন সি ট্যাবলেটও পাওয়া যায়। এবারে যদি কেউ ট্যাবলেট না খায়, যদি ফল থেকে খেতে চায়, তাহলে টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে। হ্যাঁ, আম, মানে লেবুতে ভিটামিন সি থাকে, তেমনি আরো সাইট্রিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড। তো মেইনলি টক জাতীয় ফলে অ্যাসিড থাকে। হ্যাঁ, তোমরা যদি কিছু কোন ফল অ্যাসিড না ক্ষার টেস্ট করতে পারো লিটমাস পেপার দিয়ে। বা তোমরা জানো যে ওই আহ, জবা ফুলের পাতা বা হলুদকে লিটমাস পেপার দিয়ে ইউজ করা যায়। বা বিট বিটের যে রস, যেটা তোমরা দেখিয়েছিলে প্র্যাকটিক্যালি করে, হুম, সেইভাবে সেই পেপারটাকে দেখে তাদের জুস দিয়ে দিলে বা একটা কিছু দিয়ে দিলে, তখন তোমরা বুঝতে পারলে যে আহ, এটা অ্যাসিড না ক্ষার, এইভাবেও টেস্ট করতে পারো। হুম, আরেকটা তোমরা এটা জানো, গাজর, ক্যারট। ক্যারট ক্যারট হয় অরেঞ্জ কালারের। আর ক্যারটেরও একটা স্পেশাল যে খাদ্য ভাব বা গুণ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এই বিটা ক্যারোটিন কম্পাউন্ডের। হ্যাঁ, মানে ক্যারটের মধ্যে আরো অনেক কেমিক্যাল আছে, আমি সবসময় বলছি, শুধু এটা নয়, অনেক কেমিক্যালের সম্মিলিত হয়ে এই ক্যারট তৈরি হয়েছে। ক্যারটকে এক্সট্রাক্ট করে এগুলোকে বলে এক্সট্রাক্ট। তুমি যদি এক্সট্রাক্ট করো তাহলে অনেক রকমের কেমিক্যাল পাবে, তার মধ্যে এইটা হয়তো বেশি পাবে। হম, সমস্ত জিনিস যেগুলো এতক্ষণ ধরে দেখালাম, সমস্ত জিনিস আহ সবকিছু থাকে, কিন্তু এইটা হয়তো বেশি পরিমাণে থাকে। তো এটাও একটা, এই কার্বন আর হাইড্রোজেন নিয়েই যুক্ত, কার্বন হাইড্রোজেন নিয়ে এটা তৈরি হয়েছে, এটাও একটা সিমেট্রিক টাইপের। হ্যাঁ, এখানে যদি তুমি ভাগ করো মাঝখানে পয়েন্ট, তাহলে এইদিকে যেগুলো আছে CH3 ডবল বন্ড CH3 ডবল বন্ড, আবার এরকম একটা গ্রুপ। ঠিক উল্টো দিকেও সেইভাবে CH3 ডবল বন্ড CH3 একই রকম ভাবে আছে। ওই আম, যেটা একটু আগে দেখেছিলাম টমেটোর মধ্যে লাইকোপিন। হ্যাঁ, এরকমই টাইপের, কিন্তু এখানে এটা জুড়ে গেছে, এটা রিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা রিং তৈরি হয়ে যাওয়ার ফলে এটা 6 মেম্বার রিং হয়ে গেছে। হ্যাঁ, এটা 6 মেম্বার রিং, একই রকম টাইপের, কিন্তু এটা রিং হয়ে আছে। তো এটা হচ্ছে বিটা ক্যারোটিন, এর জন্য এটা অরেঞ্জ কালার হচ্ছে। আর ওই ক্যারোটের যে স্বাদ, এটা। হুম, তো তোমরা বুঝতে পারলে যে আমি কিছু কিছু সবজি দেখালাম, কিছু কিছু স্পাইসেস দেখালাম, হ্যাঁ, যেগুলো মধ্যে কি স্পেশাল কেমিক্যাল থাকে, এবং সেই কেমিক্যালটার জন্য এই গুণগুলো থাকে। এতক্ষণ তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলছি, আমাকে তোমরা অ্যাটলিস্ট পাঁচটা পাঁচটা এরকমই তোমরা যেগুলো পড়ালাম, এগুলো ছাড়া পাঁচটা, মানে তুমি কেউ করতে পারো শাক। হ্যাঁ, বিভিন্ন প্রকারের শাক। হ্যাঁ, যে শাক খাও সেই শাকটা যে স্পেশাল শাক, তাই না? কোনটা? স্পিনাচ। লোকে যে স্পিনাচ খায়, তাহলে স্পিনাচের মধ্যে কি এমন মেন কম্পাউন্ড বা কেমিক্যাল আছে যেটার জন্য ওই স্পিনাচটা? হ্যাঁ, তোমরা কলমি শাক খাও, শুষ্নী শাক খাও, থানকুনি পাতা খাও, বা আহ, বিভিন্ন রকমের যে শাক পাতা আছে। তো কেউ একজন শাক পাতা নিয়ে, এই শাকে এই স্পেশাল কেমিক্যাল আছে, তোমরা করবে। হম, কেউ ফল নিয়ে করতে পারো, যে আপ আম, আপেল, হ্যাঁ, আনারস, হ্যাঁ, পেঁপে, পেয়ারা, তার মধ্যে কি স্পেশাল কেমিক্যাল আছে যেটার জন্য এটা হচ্ছে। বা কেউ তোমরা করতে পারো বিভিন্ন রকমের মিষ্টি টক, হ্যাঁ, যেগুলো রান্নাঘরে বা ঘরে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, তো এইভাবে শাক ফল মূল যা পাবে তোমরা, অ্যাটলিস্ট পাঁচটা, প্রত্যেকে পাঁচটা করে করে আমাকে লিখে ছবি তুলে পাঠাবে। হুম, যে আমি এই এই শাক বা এই ফল আমি পেয়েছি,
এই ফলগুলোর মধ্যে এই কেমিক্যালটা থাকে, তার জন্য এটা স্পেশাল। ম্যাঙ্গো খেলে যেমন একটা ম্যাঙ্গো, আচ্ছা চোখ বন্ধ করে তুমি বলে দেবে যে ম্যাঙ্গো খাচ্ছি, কারণ কি ওই কেমিক্যালটা আছে। তুমি যদি আবার অরেঞ্জ খাও তাহলে চোখ বন্ধ করে বলে দেবে যে এটা একটা অ্যাসিড, হ্যাঁ সাইট্রিক অ্যাসিড বা কিছু একটা অ্যাসিড আছে তার জন্য ওটা। তো তেমনি তুমি যদি স্পিনাচ মানে পালং শাক খাও তাহলে তুমি হয়তো বলতে পারবে যে আম, এটা এই কেমিক্যালটা আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে তোমরা এটা করতে পারবে তো? ঠিক আছে। আম, 2 সপ্তাহ তোমরা সময় পাবে, কারণ আমরা প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর মিট করি, হ্যাঁ। আর একটা ইন্টারেস্টিং এটা হচ্ছে, তোমরা জানো তরকারিতে শেষে তরকারির শেষে লোকে ধনেপাতা দেয়, হ্যাঁ। বা তরকারির শুরুতেও লোকে ধনে গুঁড়ো দেয়, করিয়েন্ডার সিডস কে পেস্ট করে পাউডার করে তাকে দেয়। তো সেই ধনে পাতা বা ধনে গুঁড়োতে থাকে হচ্ছে এই লিনালুল। এটা লিনালুল, হ্যাঁ। এটা একটা ডবল বন্ড, এটা একটা ডবল বন্ড, এটা একটা অ্যালকোহল গ্রুপ। হম। এই কম্পাউন্ডটা থাকে। এই লিনালুলের জন্যই হচ্ছে ধনে পাতার গন্ধ যেটা থাকে, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তরকারিতে ধনে পাতা দিয়ে। কিন্তু কেউ পছন্দ করুক বা না করুক, যে গন্ধ বা যে স্পেশাল অ্যারোমাটা আসে সেটা হচ্ছে এই লিনানুল কম্পাউন্ডের জন্য। হ্যাঁ। তোমরা তোমরা 5টা করে করবে, হ্যাঁ এরকম আমি যেগুলো দেখালাম, যেগুলো চোখের সামনে দেখলে তোমরাও অনেক কিছু চোখের সামনে দেখতে পাও, অথচ আমি এখানে বলিনি। হ্যাঁ। তো তোমরা দেখতে পারো জিরা, হ্যাঁ, কিংবা সিনামন, হ্যাঁ, দেখবে গরম মশলা, হ্যাঁ, লবঙ্গ, এলাচ, হ্যাঁ, বিভিন্ন কম্পাউন্ড থাকে। হ্যাঁ, কেউ চিবালে বলে দেবে এটা লবঙ্গ খাচ্ছি, কেউ বলবে এটা এলাচ খাচ্ছি কি সিনামন খাচ্ছি। তো গরম মশলার মধ্যে অনেক রকমের থাকে, যেগুলো লোকে শেষে দেয় রান্না বান্নাতে। সেই গরম মশলাতে কি কি কেমিক্যাল আছে, হ্যাঁ, তোমরা এগুলো করতে পারো। মিনিমাম 5টা করবে, ঠিক আছে। বলবে যে এই কম্পাউন্ডটা থাকে তার জন্য এটা হচ্ছে method। আমি যেমন করে দেখালাম, হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার আমি দুটো এক্সপেরিমেন্ট করে দেখাবো। উম, ঠিক আছে। তোমরা তোমরা আগের বারে জয়িতা ম্যাম দেখিয়েছিল যে বিজ্ঞান কুসংস্কার ক্লাসে, তোমরা যদি মনে করতে পারো কিনা জানি না, বিজ্ঞান কুসংস্কার ক্লাসে দেখিয়েছিল যে লেবু কাটলে রক্ত পড়ে। হুম। আম, সেখানে দুটো কেমিক্যাল ছিল, সেই কেমিক্যাল গুলোর জন্যই মেনলি রক্তের মতো লাল হয়েছিল। আসলে ওটা রক্ত ছিল না। লোকে লোকে হাত কেটে রক্ত দেখাবে কেন? বা লেবু কেটে রক্ত পড়বে কেন? লেবু কাটলে লেবুর রস পড়বে। কিন্তু লাল যে হয়েছিল তার কারণ ছিল লোকে লেবুতে একটা কেমিক্যাল ইনজেক্ট করা ছিল আর ছুরিতে একটা কেমিক্যাল লাগানো ছিল। যেহেতু ছুরিতে একটা কেমিক্যাল লাগানো আছে আর লেবুর ভিতরে আর একটা কেমিক্যাল ইনজেক্ট করা আছে, ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছে, তখন ওই কেমিক্যাল দুটোর সংস্পর্শে ছুরিতে থাকা আর লেবুতে থাকা দুটো কেমিক্যাল মিশে রক্তের মতন লাল করে, যেটা ফোঁটা ফোঁটা করে। হুম। তো আমি আজকে ওটা দেখাবো, উম, উম, হাতে নাতে করে কিভাবে লাল হচ্ছে। হুম। আর সেটা বেসিক্যালি হচ্ছে এই ফেরিক্লোরাইড আর অ্যামোনিয়াম থায়োসায়ানেট। ফেরিক্লোরাইড হচ্ছে হালকা হলুদ রকমের, যেটা দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ। আর অ্যামোনিয়াম থায়োসায়ানেট হচ্ছে জলের মতন কালার। মানে এইগুলো হচ্ছে সলিড কম্পাউন্ড, ঠিক আছে, এগুলো সলিড কম্পাউন্ড, জল দিয়ে দিলে এরকম কালার হয়ে যাবে। হ্যাঁ। ফেরিক্লোরাইডে যদি তুমি জল দিয়ে দাও তাহলে ফেরিক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে গিয়ে এরকম কালার হয়। আর অ্যামোনিয়াম থায়োসায়ানেট ও জলে দ্রবীভূত হয়ে কালারলেস হয়ে যায়। কালারলেস। তো হালকা হলুদ আর কালারলেস, এটা মিশে গিয়ে লাল হয়ে যাচ্ছে। হুম। অ্যামোনিয়াম ফেরিক থায়োসায়ানেট। একটু আগে বলেছিলাম আইসোথায়োসায়ানেট আর থায়োসায়ানেট। তো এখানে এসটা সামনে আছে, ওখানে নাইট্রোজেনটা এখানে ছিল আর এসটা শেষে ছিল, তার জন্য ওটাকে বলা হয়েছিল আইসোথায়োসায়ানেট। আর এখানে এসটা যেহেতু
একসঙ্গে জুড়ে আছে, তার জন্য এটা থায়োসায়ানাইড। তো অ্যামোনিয়াম থায়োসায়ানাইড হয়ে গিয়ে হয় এটা ফেরিক থায়োসায়ানাইড। হ্যাঁ, আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কালারলেস, কিন্তু এই যে কম্পাউন্ডটা তৈরি হয় সেইটার জন্য হচ্ছে রেড কালার হয়। হুম আর একটা একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড আর ফেরিক ক্লোরাইড, এটাও কালারলেস আর এটা হালকা হলুদ, কিন্তু এইটা মিশিয়ে দিলে এরকম ব্লু কালার হয়ে যায়। হ্যাঁ, এই বিভিন্ন রকমের ব্লু হয়। হ্যাঁ, নেভি ব্লু, রয়্যাল ব্লু, হ্যাঁ, স্কাই ব্লু। তো এটা হচ্ছে প্রুসিয়ান ব্লু। হ্যাঁ, এটা হচ্ছে প্রুসিয়ান ব্লু কালার। হ্যাঁ, তো এটাকে বলে প্রুসিয়ান ব্লু কালার। তোমরা 11-12-এ উঠলে কিংবা কলেজে যদি তোমাদের কেমিস্ট্রি থাকে তাহলে তোমরা এগুলো দেখতে পড়বে। হম যদি তোমাকে বলে দেওয়া হবে, তোমাকে একটা কম্পাউন্ড দেওয়া হবে, এগুলো সব, এটা হচ্ছে কালারলেস। হুম আর এটা হচ্ছে হালকা হলুদ টাইপের কালার। তো তোমাকে একটা সল্ট দিয়ে দেওয়া হবে, এরকম সল্ট দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে এটা কি সল্ট বলো। তো তোমাকে রিয়াকশন করে টেস্ট করে তোমাকে বলতে হবে যে আমাকে এটা দেওয়া হয়েছে, তার উপরে প্র্যাকটিক্যাল বা নাম্বার। হ্যাঁ তোমাকে শুধু সল্ট দিয়ে দেওয়া হবে, কিন্তু বলা হবে না কি সল্ট দেওয়া হয়েছে, তোমাকে সেটা বলতে হবে যেটা এই পটাশিয়াম আছে, এই আয়রন আছে, এই সায়ানাইড আছে। তো এই দুটো মিশিয়ে দিলে আবার ব্লু হয়ে যাবে। হ্যাঁ, তো লেটস সি। তোমরা দেখতে পাচ্ছ? Yes, sir. দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. আচ্ছা, কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, যদি দেখতে না পাও। তো যেহেতু আমি এক্সপেরিমেন্ট করছি, তো আমি সেফটি ক্লাস করছি। সেফটি ইজ অলওয়েজ ফার্স্ট। যখনই কিছু হাতে নাতে করবে তখন আগে নিজেকে বাঁচতে হবে। আগে নিজেকে বাঁচতে হবে, তো সাবধানে সবকিছু করতে হবে, নিজে বাঁচলে অনেক কিছু করা যাবে। তো আমি গ্লাভসও পরছি, যদি আমার হাতে, যদিও এগুলো এই কেমিক্যাল হাতে লাগলে তেমন কিছু হবে না, তাও কেউ কোনোদিন জানে না কখন কি কি হবে। তো আমরা তাও সব সাবধানে করব এবং সেফটি প্রোটোকল মেনে। তো আমি এখানে 3টা সলিউশন রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা দেখতে পাচ্ছ? Yes, sir. তিনটা তিনটা সলিউশন দেখতে পাচ্ছ? কালার বলতে পারবে কি কি কালার? মাঝেরটা হলুদ, হালকা হলুদ, আর দুটো? আর বাকি দুধারটা সাদা। হুম তো আমি যেটা একটু আগে দেখিয়েছিলাম যে হালকা হলুদ রকমের হয় ফেরিক ক্লোরাইড। তো এটা এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। যেটা দিলে ওই যে রক্তের মতন লাল হয়। তো প্রথমে আমি ফেরিক ক্লোরাইড নিচ্ছি। আমি কটন বল ইউজ করছি, কটন বলটা আমি দিলাম এখানে। তো আমি এখানে একটা জিনিস লিখছি।
DHI স্পেস, তোমরা দেখতে পাচ্ছ না আমি কি লিখছি, হ্যাঁ, ধি। তো আমি হালকা লিখেছি এখানে DHIE, হ্যাঁ, হয়তো পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না কারণ এটা তো হালকা হলুদ, তো তো হালকা হলুদ আর সাদা কাগজে লিখেছি, তো তেমন বোঝা যাচ্ছে না, তাই না? এবার আমি এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইডে আমি এটা নিয়েছি। এবার আমি এইটা এখানে লাগাবো, হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। কিছু দেখতে পাচ্ছ লাল হচ্ছে? হ্যাঁ লাল হচ্ছে? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তোমরা? কালার চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটাই দুটো দুটো এই কালার ছিল, একটা হালকা হলুদ কালার ফেরিক ক্লোরাইড, আর এটা ছিল কালারলেস জলের মতন অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। যখন আমি লিখলাম তখন এই রক্তের মতন যেটা রেড ব্লাড টাইপ কালার, হ্যাঁ, সেটা হলো। এবারে ঠিক একইভাবে আমি আরেকটা লিখছি, let's write India, INDIA, তো আমি এখন এটা নিচ্ছি না, এখন আমি এইটা কালারলেস সলিউশন নেব। আর একটা কটন বল, তো আমি এখানে লিখেছি INDIA, ইন্ডিয়া। তোমরা ঠিক বুঝতে পারবে না কারণ এটা হচ্ছে এই কালার দিয়ে লেখা, হালকা হলুদ, জাস্ট হালকা হলুদ, কিছু বোঝা যাচ্ছে না, হয়তো শুকিয়ে গেলে তো আরো বোঝা যাবে না। তো আমি এখন এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইডে ডুবানোটা নিয়েছি, যে এখন আমি এতে লাগাবো IN, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। কালার চেঞ্জ হচ্ছে? হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, তো তাহলে দেখলে তিনটা দিয়ে একটা কালারলেস, আর সরি একটা হালকা হলুদ কালার আর দুটো কালারলেস সলিউশন দিয়ে একটা লাল রকমের একটা ব্লু কালারের, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা? স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে এই তিনটে সলিউশন ফেরিক ক্লোরাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড আর পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে একটা ব্লু কালার, একটা লাল কালার, হ্যাঁ, তো এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু কালার আর এটা হচ্ছে রেড ব্লাড টাইপ কালার। তো লোকে কি করে, লোকে বেসিক্যালি একটা ইনজেকশন দিয়ে দেয়, এইটা ইনজেকশন করে লেবুতে দিয়ে দেয়, বা এটাও করতে পারো উল্টোটা, আর একটা ছুরিতে লেখে, আর একটা ছুরিতে লাগিয়ে দিয়ে লোকে 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 হাতে দেখায়, হ্যাঁ, এরকম 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 হাতে এরকম লাগিয়ে দেয়। এবারে
এটা ছুরি ভাবো, এই যে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ হাতে, আমার হাতে দেখতে পাচ্ছ রক্ত মতন? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে হবে যেন রক্ত বেরোচ্ছে, তাই না? কিন্তু আদৌ এটা রক্ত নয়। হ্যাঁ, তো এই হচ্ছে